জুলাই গণহত্যার মামলাগুলোর আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান টবি ক্যাডম্যানের, শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ বললেন মির্জা ফখরুল, গণ অভ্যুত্থানে নেতৃত্বে দেয় গণতন্ত্রপন্থী দলগুলো। রোজাদারদের ইফতারের অতিরিক্ত ভাজা পোড়া ক্ষতিকর, পর্যাপ্ত পানি পানের পরামর্শ, হৃদরোগ এড়াতে ধূমপান পরিহারের তাগিদ। আসলে এখানে দালাল ছাড়া কোনো কাম হয় না, দালাল হলে মনে করেন যে কাজ দ্রুত হয়। 2 বছর ধরে রেনু করতে দিছি, আসলে একটু মেয়াদ বাড়িয়ে দেয়, লাইসেন্স দেয় না। দুদকের অভিযান ও অনিয়মে সাভার বিআরটিএস, দালালের হাতে নাজেহাল সেবা প্রত্যাশীরা, টাকায় মেলে নকল সনদ রেজিস্ট্রেশন। বান্দরবনে অবৈধ ইটভাটার কারণে হুমকিতে পরিবেশ, পাহাড়ের মাটি আর বনের কাঠ ভাটায় টনক নড়ে না প্রশাসনের। শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্বে চুয়াডাঙ্গা ডিগ্রি কলেজে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা, উদ্বেগ আতঙ্কে এইচএসসি পরীক্ষার্থীরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাম পরিবর্তন ও জুলাই গণহত্যার মামলাগুলোর আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন টবি ক্যাডম্যান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আইসিটির প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। এ সময় তিনি জুলাই আগস্ট গণহত্যার মামলাগুলো নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের পাঠানোর আহ্বান জানান। ক্যাডম্যান আইসিটি আইন ও নিয়ন্ত্রণ কাঠামোতে সংশোধনীর পরামর্শ দেন, যার মধ্যে রয়েছে পরবর্তী স্বৈরাচারী শাসন থেকে স্পষ্টভাবে বিদায় নেওয়ার জন্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিষয়টি। এ সময় বিষয়টি শিগগিরই বিবেচনার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। সংলাপের পর রাজনৈতিক দলগুলোর জুলাই চার্টার স্বাক্ষর করবে। এর একটি অংশ বর্তমান সরকার এবং বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট, নির্বাহী পরিচালক, সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম এবং জন ড্যানিলোভিচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে তিনি কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন হবে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা, আগের সরকারের সময় লুট হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা, সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েও আলোচনা করেন তারা। এদিকে ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্ব বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ভ্যাটিকানের ফ্র্যান্ডারেজিও ফ্র্যাটিলি ট্রুডির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সিসকো ওচেতা আমন্ত্রণটি পৌঁছে দেন। সাক্ষাৎকালে ওচেটা নোবেল বিজয়ীর বিশ্বব্যাপী প্রভাবের প্রতি উচ্চ শ্রদ্ধা প্রকাশ করেন। বিশ্ব মানব ভ্রাতৃত্ব বিষয়ক সম্মেলনে একটি ঐতিহাসিক সমাবেশ, যেখানে ঐক্য, শান্তি এবং সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গঠনের জন্য বিশ্ব নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং চিন্তাবিদদের একত্রিত করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য ওচেটাকে ধন্যবাদ জানান। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট সি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সফরে বোয়া ফোরাম পর এশিয়া সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। প্রদেশে অনুষ্ঠিত হবে বোয়া ফোরাম অব এশিয়ার সম্মেলন। এতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। বাংলাদেশ সবুজ সংকেত দিলে চূড়ান্ত হয় সফরটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বোয়া ফোরাম অব এশিয়ার সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে বিকেলে বেইজিংয়ে রওনা হতে পারেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে চীনের প্রস্তাব অনুযায়ী সে দেশের পাঠানো উড়োজাহাজে প্রধান উপদেষ্টা চীনে যাবেন।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের সম্পর্ক আরো গভীর করায় মনোযোগ দিচ্ছে চীন। দুদেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এ সফরের মধ্য দিয়ে বেইজিং তার প্রতিফলন ঘটাতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগেও জানুয়ারিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি বলেন, জুলাই আন্দোলনে সব গণতন্ত্রপন্থী দল অংশগ্রহণ নিয়েছিল। গণ অভ্যুত্থানে বিএনপির 523 জন কর্মী জীবন উৎসর্গ করেন বলেও জানান তিনি। সাদ আহমেদের রিপোর্ট। ঢাকায় কর্মরত কূটনীতিকদের সম্মানে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। এতে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানি লোভিজ, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সহ বিভিন্ন কূটনীতিকরা অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি, বরং এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। August most surprising was, in fact, the outburst of the people's long accumulated anguish against the fascist Hasina regime. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির কমপক্ষে 523 জন কর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন। গেল 1.5 দশকে 1,500 বিএনপি কর্মী হত্যার শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী গুম ও ক্রসফায়ারে শিকার হন বলেও জানান তিনি। Besides, during the last decade, 500,000 BNP activists were killed, thousands fell victims of enforced disappearances and crossfire, and more than 6 million people, BNP people, were implicated in false and politically motivated cases. ইফতার এবং মাগরিবে নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজেও অংশ নেন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সঠিকভাবে যাকাত আদায় ও বন্টন করা গেলে 6 থেকে 7 বছরের মধ্যে বাংলাদেশের সব মানুষ স্বাবলম্বী হতে পারবে বলে আশা প্রকাশ করেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। স্বাধীনতার 54 বছর পরও মানুষ স্বাবলম্বী হতে না পারার পেছনে অর্থব্যবস্থা দায়ী বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। প্রথমবারের মতো বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই আয়োজনে অংশ নেন দেশের প্রথিতযশা চিকিৎসকরা। এ সময় সৎ দক্ষ চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির অবদানের কথা তুলে ধরেন চিকিৎসক নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পর্যাপ্ত কাউন্সিলিং এর মাধ্যমে আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। তার রোগ হয়েছে একটা, আপনি প্রেসক্রিপশন দিলেন আর একটা, এখান থেকে তার সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, তার হেলদি সেলগুলো তো শেষ হয়ে যাবে। জামাত আমির বলেন, সঠিকভাবে যাকাত আদায় ও বন্টন করা গেলে 6 থেকে 7 বছরের মধ্যে বাংলাদেশে সব মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। যাকাত যদি তার প্রপার ওয়েতে সংগ্রহ হয় এবং ডিস্ট্রিবিউশন হয়, একটা গবেষণা হয়েছিল যে 6 থেকে 7 বছর লাগবে গোটা বাংলাদেশের সবগুলা মানুষকে স্বাবলম্বী। এদিকে রাজধানীর ইস্কাটনে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় দেশের কল্যাণে সত্য ঘটনা সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে, যে আমরা যাহা সত্য তাই লিখবো, যাহা সত্য তাই বলবো, যাহা মিথ্যা তাই লিখবো, যাহা মিথ্যা মিথ্যা বলবো। কারণ আপনাদের পরব হাজার লক্ষ মানুষের কাছে চলে। ঐক্যবদ্ধ থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামাত প্রস্তুত আছে বলেও জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জননিরাপত্তা উন্নতিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই চলতি বছরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ তারা। নীরব দাসের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার নেতৃত্বাধীন সরকার গেল ৭ মাসে জননিরাপত্তা উন্নতি করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে সাধারণ নির্বাচন আয়োজন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেন তিনি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। গত ৭ মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। শাসন কাঠামোয় পরিবর্তন এনে সেকেন্ড রিপাবলিক গঠনের কথাও বলেন তিনি। জানান, এর সূচনা হবে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে। বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত ৫৪ বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। এছাড়া নির্বাচনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত হবে না। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। নবগঠিত দল সার্বজনীন রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানায় এনসিপি আহ্বায়ক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে বৃহস্পতিবার রাজধানীর স্কাটন গার্ডেন রোডে গণ ইফতারের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, আকাঙ্ক্ষা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি। বলেন, আগামী দিনগুলোতে সুখ দুঃখ সবকিছুই দেশের জনগণের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। রমজানের পর এনসিপি দেশব্যাপী কার্যক্রম শুরু করবে বলে জানান তিনি। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে, পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না। আমরা একসাথে রাজপথে ছিলাম, সামনে আমাদের ভবিষ্যৎ আমাদের একসাথেই হবে। আমরা একসাথেই ভালো থাকবো, না হলে একসাথেই খারাপ থাকবো। একসাথেই আমরা লড়াই করে বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাব। রমজান মাসের পরে আমাদের পুরো দেশব্যাপী আমাদের যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী জুড়ে রাতভর চলে যৌথ বাহিনীর নজরদারি। বিভিন্ন পয়েন্টে ছিল তাদের চেকপোস্ট। এ সময় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের তল্লাশি নিতে দেখা যায় তাদের। এ সময় হেলমেট, গাড়ি, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি না থাকার কারণে মামলা ও জরিমানা করা হয় বেশ কয়েকটি বাইকারকে। কর্মরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানায়, সন্দেহের উদ্রেক করা গাড়িগুলোকে থামিয়ে তল্লাশি করছে তারা। মূলত ডাকাতি সহ যে কোনো ধরনের নাশকতা ঠেকাতেই এই কার্যক্রম তাদের। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এই দুইটা বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান হয়। অভিযানে আমরা আসলে যে ট্রাফিকের যে আমাদের বাংলাদেশে যে সকল আপনার যানবাহনগুলো আছে, বিশেষ করে ফিটনেস উত্তীর্ণ, রেজিস্ট্রেশনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ড্রাইভার, এই সব বিষয়ের উপরে আমরা নজর দিচ্ছি। এবং আজকে আমরা বিশেষ করে মোটর সাইকেলের অনেক মামলা করেছি। রোজাদারদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পর্যাপ্ত পানি পান ও যথাসম্ভব তেলে ভাজা ও পোড়া খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হৃদরোগের ঝুঁকি এড়াতে ধূমপান পরিহারের পরামর্শ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। রোজায় খাদ্যাভ্যাস নিয়ে এনআই নাহিদের প্রতিবেদন। সারাদিন রোজা শেষে মুখরোচক খাদ্য সামগ্রী দিয়ে ইফতার সারেন রোজাদাররা।
যদিও স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি অমনোযোগী অনেকেই। কোষ্ঠকাঠিন্য, বদহজম ও পেট ফাঁপা, নিম্ন রক্তচাপ, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বলাসহ নানা ঝুঁকিপূর্ণ ও জটিল রোগে আক্রান্তদের সেহরি ও ইফতারে কি খাওয়া উচিত সে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খাবারের ক্ষেত্রে ভাজা পোড়া বলি, যেগুলো আমরা আসলে আমাদের ট্র্যাডিশন, বাংলাদেশের যে ট্র্যাডিশন, বুট, বড়া, ছোলা, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো না, কারণ ট্রান্সফ্যাট তৈরি হয়। আমরা অনেকেই ট্রান্সফ্যাটের ব্যাপারে জানি, যেটা শরীরের জন্য আসলে খুবই ক্ষতিকর একটা কোলেস্টেরল। রমজানে আমাদের চা বা কফির প্রতি একটা আসক্তি থাকে। আমি বলবো চা এবং কফি পরিমিত মাত্রায় সেবন করবেন, কারণ চা এবং কফির ভিতরে ক্যাফেইন থাকে, যেটা কিনা আপনাকে পানি শূন্য করে ফেলতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও ভাজা পোড়া সহ তৈলাক্ত খাবার যথাসম্ভব পরিহারের পরামর্শ চিকিৎসকদের। এই রমজান সুস্থ থাকতে গেলে জানতে হবে যে এই খাবারের পরিমাণটা ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়টার মধ্যে আমাকে পানিটা ঠিক মতো খেতে হবে, কারণ শরীর যেহেতু আমাদের ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে রমজানের মধ্যে প্লাস রোদের জন্য, সে কারণে পানিটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, 10 থেকে 12 গ্লাস। এবং যদি আমি লিকুইড জাতীয় খাবারটা বেশি রাখি, তাহলে পানি বা ফলমূল রাখি, তাহলে কিন্তু পানির ভাবটা পূর্ণ হয়ে যাচ্ছে। সুস্থ দেহে সুন্দরভাবে রোজা পালনে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবেন রোজাদাররা, এমনটাই পরামর্শ তাদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জের পাইকারি সবজির আড়তে ফুলকপি ও আদা ছাড়া এখনও নিম্নমুখী শীতকালীন সবজির বাজার। এতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা লাভবান হলেও লোকসানের মুখে কৃষক। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, দাম কম হওয়ার কারণ নিয়ে কি বলছেন কৃষক এবং ব্যবসায়ীরা, আমাদের জানাবেন। স্নিগ্ধা, সিরাজগঞ্জের যে আড়তটি আছে পাইকারি সবজির আড়ত, এইখানে কিন্তু কিছু পণ্য যেমন ধরেন শসা, ক্ষীরে এবং লেবু ছাড়া বাদ বাকি ম্যাক্সিমাম পণ্যেরই কিন্তু দামটা এখন কম। এর ফলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে ব্যবসায়ীরা, মধ্যম শ্রেণীর যারা ব্যবসায়ী আছেন, খুচরা ব্যবসায়ী, তারা লাভবান হলেও কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং পাইকারি যারা আড়তদার আছেন তারা কিন্তু বলছেন তারা নির্দিষ্ট পরিমাণ একটা প্রফিট রাখলেও খুচরা ব্যবসায়ীরা অনেক সময় তাদের নিজস্ব কারসাজির কারণে সেই মূল্যটা কিন্তু বাড়িয়ে দেন। আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের শহরের একমাত্র পাইকারি সবজির আড়তে। এইখানে কিন্তু প্রত্যন্ত সিরাজগঞ্জের যমুনা আছে, সেই যমুনা চরাঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে প্রান্তিক কৃষক এবং বিভিন্ন জেলার, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার কিন্তু পাইকাররা এখানে আসেন এবং বিভিন্ন কৃষকরাও কিন্তু সরাসরি এসে যে তাদের সবজিগুলো বিক্রি করেন। এবং উত্তরাঞ্চলে যশোর সহ কয়েকটি জেলার কিন্তু পেঁয়াজ সহ বিভিন্ন মশলা জাতীয় যে সবজিগুলো আছে সেইগুলো কিন্তু এই আড়তে এসে বিক্রি হয়। এর ফলে যেটা হচ্ছে যে কৃষকরা, যেমন ধরেন এখন যে বাঁধাকপি আছে, ফুলকপি আছে, ফুলকপির দামটা হয়তো এখন কিছুটা ঊর্ধ্বগতি হয়েছে যার ফলনটা শেষের দিকে হওয়ার ফলে, কিন্তু বাঁধাকপি, পটল সহ অন্যান্য যে সবজিগুলো আছে এই সবজিগুলোতে কিন্তু কৃষকরা বলছেন যে তাদের যে খরচটা হয়েছে উৎপাদনে, সেই উৎপাদনের খরচটা কিন্তু তারা পাচ্ছেন না। অন্যদিকে পাইকার যারা আছেন, যে পাইকারি আড়তদার যারা আছেন, আড়তদাররা কিন্তু বলছেন যে তারা যেভাবে পণ্যটা আসে সেটার একটা নির্দিষ্ট দামের পরে তারা নির্দিষ্ট পরিমাণে একটা লাভ রেখে সেটা বিক্রি করেন, কিন্তু যখন সেটা খুচরা বাজারে যাচ্ছে, খুচরা বাজারে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছেন তাদের বিভিন্ন স্থান ভেদে কিন্তু সেই দামটা একটু পার্থক্য হয়ে যাচ্ছে। এর ফলে তারা মাঝখানে একটু লাভবান হলেও কৃষকরা কিন্তু লাভবান হচ্ছেন না। আমরা এই সার্বিক বিষয়গুলো নিয়ে একজন আড়তদারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই বাজারটা এমন হওয়ার কারণ কি এবং কারা লাভবান হচ্ছে এবং বর্তমানে কোন ধরনের সবজির কি ধরনের দাম আছে একটু জানাবেন আমাদের। বর্তমান আপনার সবজির দামটা কম, আপনার দামের ভিতরে দামটা বাড়ছে একটু, আপনার ভেন্ডির দামটা বাড়ছে, কারণ ভেন্ডির দাম নতুন আসছে। ভেন্ডি আপনার আজকে দাম হলো আপনার 100 টাকা কেজি ভেন্ডি, পটল আসছে আপনার হলো 80 টাকা কেজি, তাছাড়া আপনার হলো এই সাজনার দাম হলো 200 টাকা কেজি। এগুলো নতুন আমদানি হতেছে, এই জন্য দামটা একটু বেশি। তাছাড়া আপনার পেঁয়াজের দামটা একটু কম, পেঁয়াজের দাম আজকে হলো 25 টাকা কেজি, আলু বিক্রি করতেছে আমরা 18 থেকে 20 টাকা কেজি। শসা আপনার গত এই রোজার 2 দিন আগে ছিল আপনার হলো 15 টাকা কেজি, সেই শসা আজকে বিক্রি হচ্ছে আপনার হলো 30 টাকা কেজি। ক্ষীরার দামটা একটু বেশি, 30 থেকে 25 টাকা কেজি। আপনার লেবুর দামটা আগের মতনই আছে, লেবুর দামটা আসলে বাড়েও নাই কমেও নাই, ওটা আপনার 6 টাকা 20, 7 টাকা 20 আমরা বিক্রি করতেছি। তাছাড়া আপনার শীতকালীন সবজি যেহেতু শেষের দিকে, একটু ফুলকপির দামটা একটু বেশি, যেটা 5 টাকা কেজি ছিল ফুলকপি, সেটা এখন বর্তমান দাম হচ্ছে আপনার 20 টাকা কেজি। তাছাড়া বেগুনের দামটা গত সপ্তাহের চেয়ে আজকে একটু কম, গত সপ্তাহে বেগুন ছিল আপনার হলো 60 টাকা কেজি, আজকে সেটা পাইকারি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে বেগুন। সবকিছু দামে ওটা সাধ্যের ভিতরে আছে বর্তমান, শুধু নতুন যেগুলা সবজি উৎপাদন হইতেছে আপনার সেইগুলোর দাম একটু বেশি, তাছাড়া সবকিছু ঠিক আছে। এখান থেকে মাঝখানে লাভবান হচ্ছে কারা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা?
আসলে এই ক্ষতিগ্রস্ত বলতে যে এই কৃষকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন গতকাল রাতে আমরা কাঁচা মরিচ বিক্রি করছি মাত্র 13 টাকা কেজি। সেটা আপনার খুচরা বাজারে তো আসলে এটা 13 টাকা কেজি বিক্রি করবে না, তারা অটোমেটিক ধরেন যে 10 টাকা 15 টাকা কেজি লাভ করে বিক্রি করতেছে। তো আসলে ক্ষতির দিক দিয়ে ধরতে গেলে কৃষকই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু খুচরা বিক্রেতা মোটামুটি তারা ভালো আছে আর কি। ধন্যবাদ। যেমনটা বলছিলেন উনি কিন্তু এখন এইখানকার একজন বড় আড়তদার। তিনি কিন্তু বলছিলেন যে মাঝখানে যে লাভবানটা হয়তো খুচরা ব্যবসায়ীরা হলেও প্রান্তিক কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং কৃষকরা কিন্তু বলছেন যে যদি উৎপাদন খরচের চেয়ে তাদের বিক্রির মূল্যটা কম হয় তাহলে এইভাবে কিন্তু এই বিশেষ করে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জের প্রত্যন্ত যমুনা চরাঞ্চলের সবজি উৎপাদনটা কিন্তু আরো অনেক কমে যাবে, যার কিন্তু প্রভাব পড়তে পারে বাজার সহ সারা দেশে। কিন্তু এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ আমার কাছে পাইকারি সবজি আড়ত থেকে। শুভকুমার ঘোষ, আপনাকে ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে তেলবাহী ট্যাঙ্ক লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা আরও একজন। বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 10:30টার দিকে মহাসড়ক মদনপুরের দেওয়ানবাগ এলাকায় চট্টগ্রামগামী মুখী লেনের দ্রুতগতি আসা একটি তেলবাহী ট্যাঙ্ক লরি সঙ্গে উল্টে থাকা আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 3 আরোহীর মধ্যে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত অপর একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। আহত নিহতরা 3 জনেই বন্ধু। এই ঘটনায় মামলা সহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার কাজী ওয়াহিদ মোর্শেদ। নিহতরা হলেন বন্দর উপজেলার মুরাদপুর এলাকার আজিজুর হকের ছেলে শাওন মিয়া ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মোহাম্মদ শিমুল। যশোরে শালিকার ছেলের চাকুর আঘাতে 2 চোখ উপড়ে গেছে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে শহরের বকচরে এই ঘটনা ঘটে। আহতরা স্বজন ও স্থানীয়রা জানান শহীদুলের শালিকার ছেলে সাদ্দাম ও তার বন্ধুরা বকচর করিম তেল পাম্প এলাকায় শহীদুলের উপর হামলা চালিয়ে চাকু দিয়ে তার 2 চোখেই উপড়ে ফেলে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। ঘটনার পরপরই থানা ও ডিবি পুলিশের একাধিক টিম আসামি আটকে অভিযানে নেমেছে। পাশাপাশি প্রকৃত কারণ উদ্ঘাটন তদন্তে শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনায় আশ্বাস পুলিশ সুপারের। আমার ভাগনা সাদ্দাম এসার সময় টের পাইছি। আমার ছোট ভাই বলছে যে রোডে পড়ে দিয়েছে, আমার বোনাই তাড়াতাড়ি চলো একটা বাইক নিয়ে আসলাম, দেখি রোডে পড়ে রয়েছে, ধরাধরি করে নিয়ে আসলাম। এইটুকু একটা রোগী আসে 2টা চোখই উপড়ানো, যেটা আমি সাথে সাথেই অ্যাটেন্ড করি এবং অ্যাটেন্ড করার পরে চোখের ওয়ার্ডে তাকে শিফট করি। শিফট করার পরে পরবর্তীতে তাকে চোখের ওয়ার্ড থেকে ঢাকায় রেফার করা হয়। ঘটনার সাথে যে বা যারা সম্পৃক্ত আছে আমরা আশাবাদী যে খুব দ্রুততার সাথে পুলিশি পদক্ষেপের মাধ্যমে তাকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে সক্ষম হবে। দুর্নীতি দমন কমিশনের অভিযানের পরও বন্ধ হয়নি সাভার বিআরটিএর কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতি। আগের মতোই চলছে দালালের দৌরাত্ম্য। প্রতিদিনই নাজেহাল হচ্ছে সেবা প্রত্যাশীরা, প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। সহকর্মী দেওয়ান ইমানের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরী রিপোর্ট। গেল 21 জানুয়ারি সাভার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এতে প্রমাণ মিলে গাড়ির ফিটনেস লাইসেন্স পেতে গ্রাহকদের হয়রানি করছে দালাল চক্র। কিন্তু এতেও বদলায়নি বিআরটিএর চিত্র, আগের মতোই বেপরোয়া দালাল চক্র। স্বাভাবিক নিয়মে দীর্ঘদিন চেষ্টা করে লাইসেন্স না পেয়ে দালাল জাকিরকে ধরেন সুমন মিয়া। বাড়তি টাকার বিনিময়ে লাইসেন্স ইস্যু হলে তা সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন আরো টাকার জন্য লাইসেন্স নিয়ে গেছেন দালাল জাকির, যার কোনোটাই আইন সিদ্ধ নয়। কার্ড ওনারা বলতেছে যে অফিসে নাই, এখন যার মাধ্যমে দিছিলাম উনি বাসায় নিয়ে গেছে, তাহলে এই স্লিপটার দাম রইল কি আমার? বিআরটিএ কার্যালয়টিতে একজন মোটরযান পরিদর্শক সহ 3 জন নিয়োজিত থাকলেও অফিস চলে দালালদের মাধ্যমে। আসলে এখানে দালাল ছাড়া কোনো কাম হয় না। দালাল হলে মনে করেন যে কাজ দ্রুত আগে। 2 বছর ধরে রিনিউ করতে দিছি, আসলে একটু মেয়াদ বাড়িয়ে দেয়, লাইসেন্স দেয় না। সুমন মিয়ার অভিযোগের বিষয়টি জানতে চাইলে দালালকে লাইসেন্স দেওয়ার বিষয়টি অস্বীকার করেন কর্মীরা।
পরে তাদের ফোনেই মিলল দালাল জাকিরের ফোন নম্বর। সেভ করা থাকলে যেগুলো অনেক মানুষের তো অনেক নাম্বারই থাকে ভাই। আমি চিনি না ভাই, জাকির সম্বন্ধে আমি জানিও না, চিনিও না। বিষয়টি হাতে নাতে ধরা পড়লেও নিজ দায় অস্বীকার করেন সাভার বিআরটি এর মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান। নতুন কোনো লাইসেন্স অন্যের কাছে দেয় না, পুরাতন যে লাইসেন্সগুলি ওইগুলি সে ডেলিভারি দেয়। ওর সাথে কার কার সম্পর্ক আছে ওইটা বিষয়টা আর আমি খোঁজ নেই না। সাভার বিআরটিএতে অনিয়ম দুর্নীতি বন্ধ ও স্বাভাবিক সেবা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইটভাটার প্রভাবে বান্দরবনের গাছপালা থেকে শুরু করে বসতবাড়ি পর্যন্ত লাল রঙে ছেয়ে হয়েছে। রাজনৈতিক নেতারা মিলেমিশে এসব অবৈধ ইটভাটা তৈরি করেছে। ভাটাগুলো বন্ধ করতে গত 5 জানুয়ারি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের পরও যথাযথ উচ্ছেদ অভিযান না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। ইটভাটা থেকে কুণ্ডুলি পাকিয়ে উঠছে বিষাক্ত কালো ধোঁয়া, সঙ্গে সূক্ষ্ম কোণার নির্গত ছায় আশপাশের গাছপালা ও ফসলের মারাত্মক ক্ষতি করছে। কিছুক্ষণ পর পর ইট বোঝাই গাড়ি ও ভাটার ধুলাবালি গিয়ে পড়ছে আশপাশে। এতে বসতবাড়ি সহ সবুজ প্রকৃতির রং পাল্টে গেছে। বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার টিএমবি, এসবিএম, এবিএম ইটভাটা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া জেলার বাকি উপজেলায় একই কায়দায় পরিবেশে প্রভাব ফেলছে অবৈধ ইটভাটা। ভাটার কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন ও পরিবেশ প্রকৃতি। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব ইটভাটার মালিকরা যেমন দেশের আইন ও নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, তেমনিভাবে বনের কাঠ পাহাড় কেটে কার্যক্রম চালাচ্ছে। লাকড়ি দিয়ে ইট পোড়ানো হয়, মাটি পাহাড়ের মাটি ভালো, তাই মাটি এগুলো ঠিক আছে, এগুলো ইট ভালো হয়। লাকড়ি দিয়ে ইট পোড়ানোর কারণে ইটগুলো খুব ভালো উন্নত মানের হয়। প্রথমে 30 মন লাগে, এরপরে লাস্টে দিয়ে প্রায় 10 মনের মতো লাগে। পাহাড় থেকে এগুলো আগে কাটছিল, কাটে এখন করছে আর কি করে, এখন মানে মিল চালাইতেছে আর এখন জমিন থেকে কাটতেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন সরকারের নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলছে। নিয়মিত অভিযানও চালাচ্ছেন তারা। বান্দরবনে অবৈধভাবে যে সকল ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা নাগখানছড়ি, লামাতে অনেকগুলো অভিযান চলছে এবং যারা এই ধরনের কার্যক্রম চলবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। জমির টপ সয়েল, পাহাড় কাটা এবং বনের কাঠ প্রকাশ্যে ব্যবহার করলেও প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ কেন নিশ্চুপ, প্রশ্ন উঠেছে সচেতন মহলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্বে তালা ঝুলছে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে। 15 দিন ধরে বন্ধ ক্লাস, চলছে না শিক্ষা কার্যক্রম। এক প্রকার অচল হয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এই কাণ্ড গড়িয়েছে আদালত পর্যন্ত। পরীক্ষার আগে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন শিক্ষার্থীরা, শিক্ষকরাও দায় চাপাচ্ছেন একে অন্যের ঘাড়ে। বিষয়টি ভালোভাবে দেখছেন না কলেজ কমিটির সদস্যরাও। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গেল 12 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অবসরের পর শায়মা সুলতানা নামে এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয় গভর্নিং বডি। এতেই প্রকাশ্যে আসে শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্ব। দাবি ওঠে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক নাজনীন আরা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার। এই দাবিতে কলেজের সবকটি ভবন গেটেই তালা ঝুলিয়ে দেন শিক্ষকদের একটি পক্ষ। এরপর থেকেই অচল শিক্ষা প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এই ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। নিয়োগের বিরুদ্ধে করা হয়েছে রিট। আমরা প্রতিদিন সকালে কলেজে আসছি, স্যাররা বসে আছে, ক্লাস নিচ্ছে না। আমি গত 2 সপ্তাহ ধরে ঘুরে ঘুরে আজকে ফর্মটা হাতে পেলাম। এতে আমরাও ভোগান্তি পড়ছি এবং পড়াশোনা বিঘ্ন ঘটছে। সামনে যেহেতু আমাদের পরীক্ষা, এখন সিলেবাস শেষ না হলে তো আমাদের রেজাল্টও ভালো হবে না। এর দায়ভার এখন কে নেবে? প্রিন্সিপালদের যে এইরকম অবস্থা, আমাদের স্টুডেন্টের কি দোষ? ছাত্র শিক্ষকদের আমরা কি দোষ করেছি? শিক্ষকদের দ্বন্দ্বে শিক্ষা কার্যক্রম বন্ধ, ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন। এতে পরীক্ষার আগে উদ্বেগ বাড়ছে। আমি একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে বলবো যে কোনো ব্যক্তির স্বার্থ না দেখে, প্রতিষ্ঠানের স্বার্থ দেখে যেভাবেই হোক এটার একটা সমাধান করা দরকার। এখানে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষক, কর্মচারী, এমনকি আমাদের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গভর্নিং বডির মতে নাজনীন আরা খাতুন সাধারণ শাখার শিক্ষক না হয় তাকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তাই দ্বিতীয় ব্যক্তি হিসেবে শায়মা সুলতানা নিয়োগ পেয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠানে গভর্নিং বডি মনে করে উপরে 4-5 জনের মধ্যে যাকেই দিয়ে তাকে দিতে পারে,
এবং এর একটা আরও আমরা দিলেই হবে না, এটা আবার ভার্সিটি যাবে অনুমোদনের জন্য। ভার্সিটি অনুমোদন না দিলে হবে না, তো নেক্সট ম্যান দেবো, কিন্তু এটা একটু অডাসিটি মনে করি। বর্তমানে কলেজে প্রায় ৮,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কালো ধূসর রঙের পাথর আর পোড়ামাটির ইটে গড়া নওগাঁ কুসুম্বা শাহী মসজিদ। ৫০০ বছরের বেশি সময় ধরে ইসলামের ঐতিহ্য ধারণ করে টিকে আছে এটি। ৫ টাকা নোটে মুদ্রিত আছে এই মসজিদের ছবি। মসজিদের দারুণ সব কারুকাজ দেখতে ছুটির দিনে দর্শনার্থীরা ভিড় করে। অনেকে আবার নামাজ করেন, মনোবাসনা পূরণে মানত করে কেউ কেউ। কাজী কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। নওগাঁ জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ। এ মসজিদটিকে মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন বলা হয়। হিজরি ১৯১০ সালে সুলতানি আমলে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে ৫৬ বছরে সম্পন্ন হয় নির্মাণ। আফগান শাসক সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের রাজত্বকালে সুলতান সোলাইমান নামে এক ব্যক্তি দিল্লি সহ বিভিন্ন স্থান থেকে শ্বেতপাথর কালো পাথর এনে মসজিদটি নির্মাণ করেন, যার প্রস্থ ৫২ ফুট, দৈর্ঘ্য ৫৮ ফুট আর উচ্চতা ৪২ ফুট। চারদিকের দেয়াল ৬ ফুট পুরু। মসজিদের সম্মুখভাগে রয়েছে ৩টি দরজা। ছাদের ওপর ২ সারিতে নির্মিত মোট ৬টি গম্বুজ রয়েছে। এছাড়াও মসজিদের সামনে রয়েছে ৭৭ বিঘা আয়তনের বিশাল এক দিঘি। কালো ও ধূসর রঙের পাথর আর পোড়ামাটির ইটে গড়া দৃষ্টিনন্দন মসজিদটির দারুণ সব কারুকাজ দর্শনার্থীদের এখনো আগের মতোই মুগ্ধ করে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এই স্থাপত্যটি দেখতে অনেকে কৌতূহলোদ্দীপক হয়ে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে আসেন এখানে। কেউ নামাজ আদায়, আবার কেউ মনোবাসনা পূরণ করতেও মানত নিয়ে ছুটে আসেন কুসুম্বা মসজিদে। মনের মণিকোটে একের পর এক প্রশ্ন আঘাত হানতে থাকে, কে কখন কতদিনে বস্তুটি বানিয়েছিল। আসলে এমন এক অনবদ্য সৃষ্টি এই মান্দার কুসুম্বা শাহী মসজিদ। জুম্মার নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, যদি আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে। সেই ছোটবেলায় ৫ টাকার নোটে এটা সবসময় দেখতাম। পাথরের খোদাই করা অনেক কারুকার্যগুলো বেশ চমৎকার ছিল, আমার খুবই ভালো লেগেছে। তবে কোনো মসজিদ বা পাথরের কাছে নয়, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেই মনোবাসনা পূরণ হবে জানান মসজিদটির খতিব। আমাদের মনের বাসনা পূর্ণ করার জন্য এই মসজিদে এসে নামাজ আদা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ ছাড়া যদি আমরা অন্য কারোর কাছে চাই সেটা শিরক হবে। ৫ টাকার নোটে স্থান পেয়েছে ৫২০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই কুসুম্বা মসজিদটির ছবি। নিউজ ডেস্ক, দেশ টিভি।